কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার, কারণ পরিস্থিতি সেই রকম। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি, যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না, কিন্তু কিছু বচন, কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে। একজন নেত্রী বলছিলেন, আর কি নামটা নেব কিনা, রোশনের শাহ বলছিলেন, মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। এইরকম কোনো চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি। বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক, বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে। সেটা 5 জনের হোক, 10 জনের হোক, 50 জনের হোক, 100 জনের হোক, বিরোধী দল বিরোধী দল। কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে, বিভিন্ন বিভাগ পর্যায়ে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না। আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। আরো একটু কিছুদিন পরে বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিতে আবার অসুবিধা, 2024 সালের 7ই জানুয়ারি আমিটামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি না? না, আচ্ছা আপাতত এটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ। কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাস শূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2-3 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। এই বিতর্কটা কেন 1 বছর পরে এসে তারা তুলছে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি। বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতি রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। অ্যাপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী। তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থা ছিল না। সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে। সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে, কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে। সেটা ওখানেই বলা আছে। সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল, এই 3টা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে
জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে, তাই দিয়েছে। যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনে উত্থাপন করার কথা, সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত মীমাংসিত।